নমস্কার সকলকে। আমার কথা স্পষ্ট শোনা যাচ্ছে কিনা একটু লিখে জানাবেন। আচ্ছা, আমরা বৈদিক শান্তি মন্ত্রের মাধ্যমে শুরু করছি। আপনারাও মিউট অবস্থায় আমার সাথে সাথে পাঠ করবেন। ওম শ্রী গুরুভ্যো নমঃ। হরিঃ ওম। सहना भवतु सहनौ भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ओम शांति शांति शांति। हरिः ओम तत्सत्। আচ্ছা, আজকে আমাদের ক্লাসটা মূলত উচ্চারণের ক্লাস। আমি একটু স্ক্রিন শেয়ার করছি, আপনারা একটু অপেক্ষা করুন। আমার স্ক্রিন কি দেখতে পাচ্ছেন? আপনারা কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? একটু জানাবেন। আচ্ছা, ঠিক আছে। আমরা যখন পূজা করব তখন মন্ত্রটা কিন্তু একটা বিশাল পার্ট। যে পূজা করছে সে কেমন মন্ত্র উচ্চারণ করছে তার উপর নির্ভর করে যে পরিবেশটা কেমন। ওই যেখানে পুজোটা হচ্ছে সেখানে পরিবেশটাই পাল্টে যায় যদি আপনি শুদ্ধভাবে উচ্চারণ করতে পারেন, সুন্দরভাবে যদি উচ্চারণ করতে পারেন। আপনারা খেয়াল করে দেখবেন যেই সব জায়গায় খুব সুন্দর করে মন্ত্র উচ্চারণ হয় সেখানে বসে থাকতে ভালো লাগে। তো আমরা সবাই চেষ্টা করব, হ্যাঁ আমরা সবাই বাঙালি যেহেতু এতদিন ধরে বাংলায় কথা বলে আসছি, বাংলার সাথে সংস্কৃতের অনেক মিল, এই জন্য অনেক সময় বাংলার টান চলে আসতে পারে, কিন্তু আমাদের সতর্কভাবে এই জিনিসগুলো কাটিয়ে উঠতে হবে। আমরা সবাই চেষ্টা করব যেন শুদ্ধভাবে আমরা উচ্চারণটা করতে পারি। আচ্ছা, যেহেতু বাংলা ভাষার জননী হচ্ছে সংস্কৃত ভাষা, মানে বাংলা ভাষাটার উৎপত্তি হয়েছে সংস্কৃত ভাষা থেকে, তো সংস্কৃতর সাথে বাংলার অনেক মিল থাকবে, এটাই স্বাভাবিক। বাংলায় যেমন আমরা স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ পড়েছি, সংস্কৃতেও এই স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণগুলো আছে। তো আপনাদের প্রশ্ন হতে পারে যে আমরা তো পুজো শিখতে এসেছি, এখন আমি স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ কেন দেখছি বা কেন বলছি? মন্ত্রগুলো উচ্চারণ করতে হলে আগে আমাদের একদম বেসিকটা ক্লিয়ার করতে হবে, তাই আমি একদম বেসিক থেকেই স্টার্ট করছি। বাংলায় আমরা স্বরবর্ণ পেয়েছি 11টি, কিন্তু সংস্কৃতে আমরা 14টা পাই স্বরবর্ণ, তবে একটার ব্যবহার নেই বললেই চলে তেমন, সেজন্য আমি 13টা লিখেছি, মূলত 14টা স্বরবর্ণ। তো স্বরবর্ণগুলো কি কি? বাংলার সাথে ভীষণ মিল। এক্সট্রা কি আছে? দীর্ঘ রি আর রি। যারা একটু বয়স্ক আছেন তারা সম্ভবত রিটা বাংলাতেও পেয়েছেন, কিন্তু এখন সেটার ইউজ হয় না। আচ্ছা, পূর্বের লিঙ্কে কেন জয়েন করেছে? আমি তো নতুন লিঙ্ক দিয়েছি।
আচ্ছা, আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে মেসেজ দিয়ে দিচ্ছি। হ্যাঁ, যাই হোক, যেটা বলছিলাম যে এক্সট্রা কী কী আছে, দীর্ঘরি আর রি, এই দুটো জিনিস আমরা এখানে এক্সট্রা পাচ্ছি। তবে উচ্চারণে প্রত্যেকটার সাথেই বাংলার সাথে অনেক পার্থক্য আছে। আমি একবার উচ্চারণ করছি, আপনারা শুনুন, তাহলে পার্থক্যটা আপনারা বুঝতে পারবেন। আমি সবগুলো স্বরবর্ণ উচ্চারণ করছি। আ, আ, ই, ই, উ, উ, হ্রি, হ্রি, রি, এ, আই, ও, ঔ। এই হলো আমার স্বরবর্ণের উচ্চারণ। এবার একটু ডিটেলসে বলি। এখানে আমাদের প্রত্যেকটা স্বরবর্ণ জোড়ায় জোড়ায় আছে। প্রথমটা হচ্ছে হ্রস্ব, পরেরটা হচ্ছে দীর্ঘ। হ্রস্ব মানে কি, আমরা বাংলায়ও কিন্তু হ্রস্ব ই, দীর্ঘ ই এরকম বলি, কিন্তু অ্যাপ্লাই করি না। যেটা মানে ঈদের উচ্চারণটা যেমন করি, ইঁদুরের উচ্চারণটাও তেমনই করি। দীর্ঘ ই, হ্রস্ব ইর পার্থক্য করি না। বা ধরুন উষা আর উঠ একই রকম উচ্চারণ করছি, কোনো পার্থক্য করি না। কিন্তু সংস্কৃতে এই পার্থক্যটা করতে হবে। যেটা দীর্ঘ সেটা আমাদের বেশি সময় নিয়ে বলতে হবে। যেখানে এই দীর্ঘস্বরগুলো পাবো সেখানে আমরা বেশি সময় নিয়ে উচ্চারণ করব। আর যেখানে হ্রস্বস্বরগুলো পাবো সেখানে হচ্ছে একটু কম সময় নিয়ে উচ্চারণ করব। অর্থাৎ যেগুলো হ্রস্বস্বর আছে সেগুলো যদি আমরা এক মাত্রায় উচ্চারণ করি, তাহলে দীর্ঘস্বরগুলো আমাদের 2 মাত্রায় উচ্চারণ করতে হবে। আরও একটা অংশ আছে, মানে দীর্ঘ হ্রস্বর বাইরে আরও একটা উচ্চারণের টার্ম আছে, সেটা আমরা সামনে জানবো। এখন আপাতত আমাদের এটা লাগছে না, তাই এটা বলছি না। এখানে স্বরবর্ণগুলোর মধ্যে আমাদের 8টা হচ্ছে দীর্ঘস্বর, 5টা হচ্ছে হ্রস্বস্বর। এটা কিন্তু কেউ রসও বলবেন না, মানে অন্তস্তরও বলবেন না। এটা কি হয় রফলা, র, হ্র, হ্রস্ব। সংস্কৃত উচ্চারণ যদি করি হ্রস্ব, কিন্তু বাংলায় যেহেতু বলছি রসস্বর, তো এটা কেউ রসস্বর বলবেন না, কি বলতে হবে, হ্রস্বস্বর। আচ্ছা, তো রসস্বর কোনগুলো আছে বলুন? আ, ই, উ, হ্রি আর রি। এই 5টা হচ্ছে আমাদের অল্প সময় নিয়ে উচ্চারণ করতে হবে। আর বাকি যেগুলো আছে আ, ই, উ, হ্রি, এ, আই, ও, ঔ, এই 8টা আমাদের বেশি সময় নিয়ে উচ্চারণ করব। সেটা আমরা সংক্ষিপ্ত আকারে, মানে কার আকারে যদি পাই সেই ক্ষেত্রেও এটা অ্যাপ্লাই হবে, কিংবা পূর্ণ অক্ষর আকারে যদি পাই সেই ক্ষেত্রেও এটা আমাদের প্রয়োগ করতে হবে। মানে যেটা রস সেটা আমাদের কম সময় নিয়ে উচ্চারণ করতে হবে, যেটা দীর্ঘ সেটা বেশি সময় নিয়ে উচ্চারণ করতে হবে। এবার উচ্চারণের পদ্ধতিটা কি দেখুন। বাংলা আপনি অ উচ্চারণ করুন, অ উচ্চারণ করে আয়নার সামনে গিয়ে যদি অটা উচ্চারণ করেন, বাংলা অ, সেই ক্ষেত্রে দেখবেন মুখটা গোল হয়ে যাচ্ছে। আপনি এখন একবার অ উচ্চারণ করুন, আপনারা তো সবাই মিউট আছেন, উচ্চারণ করে দেখুন ঠোঁটটা গোল হয়ে যাচ্ছে। কিন্তু এই গোল করা যাবে না। সংস্কৃত অ এর ক্ষেত্রে ঠোঁট গোল করা যাবে না, ঠোঁট 2 পাশে প্রসারিত হবে। মানে উপর থেকে নিচে নয়, ডান থেকে বামে প্রসারিত করতে হবে। অ নয়, আ। তারপর সেম উচ্চারণে দ্বিতীয়টা কিন্তু বেশি টাইম নিয়ে করতে হবে। আ, তারপর ই, ই। এটা বাংলার মতোই, শুধু দীর্ঘস্বর রসস্বরে পার্থক্য। তারপর উ, উ, এটাও সেম বাংলার মতো। হ্রি, হ্রি, দীর্ঘরি। এই দীর্ঘরির ব্যবহার কিন্তু আপনারা গীতায় পাবেন। পিতৃন, ভাতৃন, ভ্রাতৃন, এই শব্দগুলোতে দীর্ঘরি আছে, তো এটা আপনারা পাবেন। তো যেখানে 2টো রিকার দেখবেন সেখানে দীর্ঘ উচ্চারণ করতে হবে। আচ্ছা, তারপর যেটা আসে এটা হচ্ছে রি। রি কিন্তু সিঙ্গেল নয়, এটাও ডবল। দীর্ঘ রিও আছে, কিন্তু এটা যেহেতু ইউজ হয় না তাই আমি এটা স্কিপ করে গেছি বা এটা লিখিনি এখানে। তো
দীর্ঘ রিও আছে, ওই আমি যে বললাম স্বরবর্ণ মূলত 14টা, একটা স্কিপ করে গেছি। দীর্ঘ রিও আছে। তারপর যে এই চারটা আমাদের কোনোটাই রস্ব নয়, চারটাই দীর্ঘস্বর, চারটাই আমাদের বেশি সময় নিয়ে উচ্চারণ করতে হবে। কেউ এই রি এর পরে যেটা আছে, বাংলায় যেটাকে এ বলি, সেটাকে আপনারা এ বা এ এরকম বলবেন না, উচ্চারণটা কেমন এ এ। এর পরে যেটা আছে এবং শেষে যেটা আছে, এই দুটোকে বলা হয় যৌগিক বর্ণ। কেন? কারণ এই দুটো মানে এই আর ও একাধিক স্বরবর্ণ নিয়ে গঠিত। এই গঠিত হয় অ আর ই নিয়ে, আর ও গঠিত হয় আ আর উ নিয়ে। তো যেহেতু এই দুটো একাধিক স্বরবর্ণ নিয়ে গঠিত, তাই এদেরকে বলা হয় হচ্ছে যৌগিক বর্ণ। তো অ আর ই এর উচ্চারণ যদি আপনি পারফেক্টলি করতে পারেন, তাহলে এই এর উচ্চারণটা করতে পারবেন। আর অ আর উ এর উচ্চারণটা যদি আপনি ঠিকঠাক করেন, তাহলে ও এর উচ্চারণটা করতে পারবেন। আচ্ছা, তারপর যেটা আছে মানে এই এর পরে যেটা আছে, এটা হচ্ছে ও। এটাকে উ বলবেন না কেউ, ঠিক আছে? এটা যেখানেই পাবো এটাকে ও বলতে হবে, উ বলা যাবে না। আমরা অনেকেই এটাকে উ বলি, যেমন আমরা পড়েছি না উল, উতে উল হয়, বাংলায় ওরকমভাবে বলি, কিন্তু এখানে যদি এটা হতো তখন ওল বলতে হতো। তো এটা একটু খেয়াল রাখবেন, ওকে কেউ উ বলবেন না। আচ্ছা, এই গেল আমাদের স্বরবর্ণ। এবার আমরা ব্যঞ্জন বর্ণে যাব। ব্যঞ্জন বর্ণের ক্ষেত্রে ব্যঞ্জন বর্ণে যাওয়ার আগে আমাদের অ এর উচ্চারণটা অবশ্যই ক্লিয়ার করতে হবে, কারণ প্রত্যেকটা ব্যঞ্জন বর্ণের শেষেই কিন্তু অ আছে। বাংলায়ও সেম, সংস্কৃতেও সেম। বাংলায় যদি বলি ক খ গ ঘ, শেষে একটা অ আসে, তো ক, অ এর সাহায্য ছাড়া তো আমরা ব্যঞ্জন বর্ণ উচ্চারণ করতে পারি না, বা স্বরবর্ণের সাহায্য ছাড়া আমরা উচ্চারণ করতে পারি না। এমনি কোনো অন্য কার্ড ছাড়া নর্মালি যখন উচ্চারণ করব তখন একটা অ আসবে। কেউ স্ক্রিনে আঁকাআঁকি করবেন না। আচ্ছা, যেটা বলছিলাম, একটা অ আসবে, তো ওই অ যেহেতু আসবে, তো অ এর উচ্চারণটা আমাদের আগে পারফেক্ট করতে হবে, খুব ভালোভাবে প্র্যাকটিস করতে হবে, তারপর আমাদের ব্যঞ্জন বর্ণের উচ্চারণে যেতে হবে। আচ্ছা, আমি স্বরবর্ণের উচ্চারণটা আরেকবার বলছি, তারপর আমি আপনাদের থেকে একটু শুনুন। আ আ, ই ই, উ উ, রি রি, লৃ, এ এই, ও ও। এবার আমার সাথে সাথে আপনারা বলবেন, আমি একটা বলে একটু থামবো, তখন আপনারা বলবেন আ আ, ই ই, উ উ, রি রি, লৃ। লৃ এর উচ্চারণটা নিয়ে একটু কনফিউশন হতে পারে। এটা হচ্ছে ল এর নিচে যদি রি কার্ড থাকে, তাহলে যেমন উচ্চারণ হওয়ার কথা ঠিক তেমন, লৃ লৃ এরকম। তারপর এ এই, ও ও। ওকে, এবার বলুন আপনাদের স্বরবর্ণ নিয়ে কোনো জিজ্ঞাসা আছে কিনা। যদি জিজ্ঞাসা না থাকে, সেই ক্ষেত্রে আমরা ব্যঞ্জনবর্ণের দিকে যাব। এর আগে আপনাদের থেকে আমি একটু শুনবো। হ্যাঁ, আমি আপনাদের আনমিউট করার পারমিশন দিয়েছি, আপনারা চাইলে আনমিউট করে বলতে পারেন। হ্যাঁ, একজন একজন করে বলুন। রতনবালা মহোদয়, কিছু বলবেন? হ্যাঁ, বলুন। ই ই, ও উ, রি রি, রি, এ ওই, ও
ও আচ্ছা, খুব সুন্দর হয়েছে, শুধু এই আর ও এর উচ্চারণটা ঠিক করতে হবে। ওই নয় এই, তারপর ও নয় ও। ঠিক আছে, আপনি একবার বলুন এই। এই বলুন। কি বলতে হবে? এই এই লরের নিচে রিকার, এরকম না? হ্যাঁ, রি এর উচ্চারণটা ওরকম, কিন্তু আপনার ভুল হয়েছে এই আর ও। আপনি একবার এই বলুন। রি রি আর কোনটা? আচ্ছা, আপনি বোধহয় আমার কথা শুনতে পাচ্ছেন না ঠিকঠাক। এই এই ওই, বাংলায় যেটাকে ওই বলি সেটা ভুল হয়েছে। এই ওই ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, কারুর কোনো জিজ্ঞাসা থাকলে বলুন, মানে যতটুকু পড়ালাম উচ্চারণ, কোথাও বুঝতে যদি না পারেন সেই ক্ষেত্রে সেটা বলুন। উচ্চারণ তো শুনবো আমি যাকে বলবো তিনি বলবেন। কারুর কোনো জিজ্ঞাসা আছে স্বরবর্ণের উচ্চারণ নিয়ে? হ্যাঁ দিদি, আমার একটা জিজ্ঞাসা ছিল। হ্যাঁ বলুন। দিদি, যে অর উচ্চারণটার সময় আমাদের যে মুখটা গোল হয়ে যায়, ওই সময় বলছিলেন যে মুখটা কেমন হবে মানে উচ্চারণের সময়? গোল এটা আমি হবে কাজ না, করতে মানে পারিনি। আমাদের মুখটা হচ্ছে বাংলার সময় কি হয়, অ উপর থেকে নিচে উঠে, উপর থেকে নিচে উঠে গোল হয়ে যায়, কিন্তু এই ক্ষেত্রে গোল হবে না, ডানে আর বামে প্রসারিত করতে হবে। আ আ এরকম। আহ হ্যাঁ হ্যাঁ, একদম একদম ঠিক আছে, এরকম। মানে এই যে রি, রির পাশে একটা যে বর্ণ, এটা কি দিদি? রি এর পাশে? রি এর পাশে আছে দীর্ঘ রি, মানে রি। তারপরে যেটা আছে সেটা হচ্ছে রি। ল রিকার হলে যেমন এর উচ্চারণটা তেমন, রি। রি, ঠিক আছে দিদি। হ্যাঁ। আচ্ছা, নয়ের মতো যেটা ওটা রি। এই যে লয়ের নিচে রিকার থাকলে যেমন, আমি চ্যাট বক্সে লিখে দিয়েছি, আপনারা দেখতে পারেন। আচ্ছা, আর কোনো জিজ্ঞাসা আছে? আচ্ছা, দিদি, আয়ের উচ্চারণটা কি অ, দীর্ঘ অ হবে? না অ নয়, আ আ আ আ এরকম। অ আ। হ্যাঁ হ্যাঁ আর বলুন। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, আমি তাহলে আচ্ছা শুনি, দু একজন থেকে শুনি। উত্তম দেবনাথ মহোদয়। হ্যাঁ, কেউ কিছু বলছেন? শিবপ্রসাদ দে মহোদয়। নমস্কার। হ্যাঁ নমস্কার, বলুন। হ্যাঁ নমস্কার দিদি। হ্যাঁ আমি বলতে চাচ্ছি একটু। হ্যাঁ বলুন। অ আ রি দীর্ঘি উ দীর্ঘ রি লি। আচ্ছা মহোদয়, একটু 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 থামুন, শুনুন। অ নয়, আ আ আ উচ্চারণের সময় মুখটা যেই পজিশনে যায় সেই পজিশনেই থাকবে, শুধু একটু কম সময় নিয়ে উচ্চারণ হবে। আর আটা হচ্ছে আ আ আ। তারপর দীর্ঘ ই, দীর্ঘ উ এরকম বলা যাবে না, মুখে উচ্চারণ করে বোঝাতে হবে যে এটা দীর্ঘ। ঠিক আছে, দীর্ঘ ই মানে বেশি সময়ে যাবত উচ্চারণ, দীর্ঘ কথাটা মুখে বলা যাবে না। আ আ ই ই এরকম। বলুন, আবার বলুন। অ আ ই ই উ উ রি লি এ ওই ও ও। আচ্ছা, আপনি আ কি করে বলেন বাংলায়? আ আ
হ্যাঁ, এটাই অ এর উচ্চারণ, সংস্কৃত অ এর উচ্চারণ আ। এটাই। এটাই শুধু হচ্ছে একটু কম সময়ে যাবত আ। আপনি অ অ বলছেন, অ অ বলছেন, বলা যাবে না, অ বলা যাবে না, অ নয়, আ আ আ আ আ আই আ আ আই ঔ, এরকম। দিদিভাই আপনি একটু এটা আমাদের গ্রুপে একটু মানে ভোকালটা একটু দিবেন কিন্তু। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই, আমি তো ক্লাস শেষেই দিয়ে দিব, এটা অবশ্যই দিব। হ্যাঁ নয়তো একটু দিবেন। আপনারা প্র্যাকটিস করবেন কি করে? আমরা বললে আমরা শুনে আমার বাসায় একটু প্র্যাকটিস করতে পারবো শুনে শুনে আপনার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি তো ওটা দিবই অবশ্যই। ঠিক আছে, একদিনে হবে না, ঠিক আছে এটা দিদিভাই। অনেক প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, আর কারোর কোনো জিজ্ঞাসা থাকলে বলুন, নয়তো আমরা সামনে এগোবো। ঠিক আছে, তাহলে আমরা সামনে এগোই। বলবো, হ্যাঁ বলুন। বলো। অ অ আ ই ই ফু উ আমি রি রি আ আই ও আ ও। আচ্ছা, তুমি আমার সাথে বলো তো বলো আ। এই তো, এটা এর উচ্চারণ, ঠিক আছে, অ নয়, তারপর তারপর আ। না, তুমি আবারও বলছো, নয়, আ আমি বলবো বলো। আ ই আ আমি ই ই ই উ উ উ রি শ্রী হ্রি শ্রী রি রি না না, পরেরটা হচ্ছে লৃ, লয়ের নিচে রিকার হলে যেমন হয়, লৃ। রি এ এ ऐ আই ও ও বলো, ও ও ও। ও। ঠিক আছে, খুব সুন্দর হয়েছে। এটা মানে বাসায় আমি যখন অডিওটা দিব তার সাথে সাথে প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? আমি সবারটা শুনবো, আপনারা সবাই আমাকে অডিও রেকর্ডিং করে পাঠাবেন, তখন আমি সবারটা কারেকশন করে দিব, ঠিক আছে? আমি যদি এখন সবারটা শুনতে যাই, ক্লাসে সম্ভব নয়, তাহলে আমি যতটা পড়াবো ভেবেছি ততটা পড়াতে পারবো না। আমি পড়িয়ে নিই, দরকার লাগলে শেষে সবার থেকে শুনবো যতটা শোনা যায়। আচ্ছা, স্বরবর্ণ গেল, এবার ব্যঞ্জনবর্ণ। ব্যঞ্জনবর্ণ আমরা বাংলায় পেয়েছি 39টা, কিন্তু সংস্কৃতে কিছু বাদ গেছে, মানে বাংলায় যেগুলো পেয়েছি স্বরবর্ণের ক্ষেত্রে দেখেছেন যে কিছু এক্সট্রা এসেছে, আর ব্যঞ্জনবর্ণের ক্ষেত্রে কিছু বাদ চলে গেছে, যে ওগুলো হচ্ছে আমরা মানে সংস্কৃত বর্ণমালায় পাই না। তো আমরা সংস্কৃত ব্যঞ্জনবর্ণ পাই হচ্ছে 35টা, আর বাংলায় পেয়েছিলাম 39টা। ব্যাকরণের সাথে অনেক মিল, বাংলায়ও আমরা প্রথম 25টাকে স্পর্শবর্ণ বলি, এবং প্রথম 25টাকে 5টা করে ভাগ করা হয়েছে, মানে প্রতি 5টা এক ভাগ, এক গ্রুপে আছে, পরের 5টা আবার এক গ্রুপে, এভাবে মোট প্রথম 25টাকে মোট 5টা ভাগে ভাগ করা হয়েছে। আমরা জানি প্রতিটা ভাগকে বলা হয় হচ্ছে এক একটা বর্গ, আর ওই বর্গটার নামকরণ হয় ওই বর্গের প্রথম অক্ষরের নামে, ঠিক আছে? ওই 5টা বর্গকে আমি দেখুন আলাদা আলাদা রঙে লিখে দিয়েছি, কালোগুলো এক গ্রুপ, সবুজগুলো এক গ্রুপ, তারপর এই নীলগুলো এক গ্রুপ, লালগুলো আরেক গ্রুপ, বেগুনিগুলো আরেক গ্রুপ, এরকম 5টা ভাগে বিভক্ত। আর প্রত্যেকটার প্রথম যে অক্ষর, যেমন কালোগুলোর প্রথম অক্ষর ক, তো এই গ্রুপের নাম হচ্ছে ক বর্গ, পরেরটার নাম হচ্ছে চ বর্গ, মানে এই বাকি যে 4টা অক্ষর, মানে
প্রথমটা সহ বাকি যেই 4টা অক্ষর এটা ক বর্গের অন্তর্ভুক্ত, পরের 5টা হচ্ছে চ বর্গের অন্তর্ভুক্ত, পরের 5টা ট বর্গের অন্তর্ভুক্ত, এর পরের 5টা হচ্ছে ত বর্গের অন্তর্ভুক্ত এবং সর্বশেষ 5টা হচ্ছে প বর্গের অন্তর্ভুক্ত। কেন এটা বলছি, এটারও কারণ আছে। এটা আমরা সামনে যখন অনুস্বারের উচ্চারণ পড়ব তখন আমাদের এই বিষয়টা লাগবে। তো সবাই একটু ভালো করে বুঝে নেবেন যে প্রথম 25টাকে 5টা ভাগে ভাগ করা হয়েছে। 5টা ভাগকে এক একটা বর্গ বলা হয়, আর প্রতিটা বর্গের নাম তার প্রথম অক্ষরের নামে নামকরণ করা হয়। আর প্রতিটা বর্গের উচ্চারণ স্থান এক। যেমন প্রথম যে কালোগুলো, এগুলো আমরা উচ্চারণ করব কণ্ঠে, আমাদের জিহ্বা কণ্ঠে টাচ করবে। এগুলো যখন আমরা উচ্চারণ করব প্রত্যেকটা একই স্থান থেকে উচ্চারণ হবে। আপনি উচ্চারণ করে দেখুন, বাংলায় উচ্চারণ করে দেখুন, সংস্কৃত বাদ দিন। ক, খ, গ, ঘ প্রত্যেকটা একই জায়গা থেকে উচ্চারণ হচ্ছে। কিন্তু লাস্টে যেটা, এটা আমরা উমো বলি বা ও বলি, এটা একটু ভিন্ন মনে হতে পারে, কিন্তু সংস্কৃতে এটাও একই স্থান থেকে উচ্চারণ হয়। তো একই গ্রুপের যে অক্ষরগুলো, এগুলো একই স্থান থেকে উচ্চারণ হয়। মানে একই গ্রুপে যেগুলো আছে এগুলোর বৈশিষ্ট্য একই রকম, সেই জন্যই নিশ্চয়ই একই গ্রুপে আছে। এবার আমরা উচ্চারণগুলো দেখি। বলেছিলাম যে প্রত্যেকটা শেষে একটা আ আসবে, কারণ ব্যঞ্জনবর্ণ একা একা উচ্চারণ হতে পারে না, স্বরবর্ণের সাহায্য নিয়ে তবে উচ্চারিত হয়। তাহলে আমি উচ্চারণটা করছি, দেখুন। কা, খা, গা, ঘা, ঙা। কা, খা, গা, ঘা, ঙা। এটা কিন্তু উমো বা ও বলা যাবে না। এই ক বর্গের পঞ্চম বর্ণটাকে আমরা ও বা উমো বলবো না, কি বলবো? ঙা। যেখান থেকে ক উচ্চারণ হচ্ছে, খ উচ্চারণ হচ্ছে, বাকি 4টা উচ্চারণ হচ্ছে, সেই একই জায়গায় একই স্থান থেকে আমাদের এই 5 নম্বরটা উচ্চারণ করতে হবে। কি উচ্চারণটা কি? ক, খ, গ, ঘ, ঙা। উমো নয়, ঙা, মাথায় রাখবেন। তারপরে যেটা আছে চা, ছা, যা, ঝা, ঞা। ইও বা নিও নয়, কি? চা, ছা, যা, ঝা, ঞা, ঞা। চা, ছা, যা, ঝা, ঞা, এরকম। তারপর টা, ঠা, ডা, ঢা, ড়া। টা, ঠা, ডা, ঢা, ড়া। চ বর্গের এগুলো হচ্ছে আমাদের উচ্চারণ তালুতে, আর টা বর্গেরগুলো মূর্ধায়, জিহ্বা মূর্ধায় টাচ করে। টা, ঠা, ডা, ঢা একই জায়গায়, খেয়াল করে দেখুন। ট উচ্চারণ করতে জিহ্বা যেখানে টাচ করছে, ঠা একই স্থানে, ডা একই স্থানে, ঢা একইভাবে। তাহলে না, এটাও একইভাবে হবে। কিন্তু আমরা বাংলায় তো কি করি, দন্তন্য মূর্ধন্যতে কোনো পার্থক্য রাখি না। হরিণ যেভাবে বলছি, বন সেভাবেই বলছি। কিন্তু সংস্কৃতে এগুলো নিষেধ, এগুলো করা যাবে না। উচ্চারণ দিয়ে বুঝিয়ে দিতে হবে যে এটা মূর্ধন্য, এটা দন্তন্য, এটা মূর্ধন্যস্য, এটা দন্তস্য। এটা উচ্চারণ দিয়ে বুঝিয়ে দিতে হবে। আপনার উচ্চারণ শুনেই যেন একজন বুঝতে পারে যে এই বানানটা কীরকম হবে। তো এটা খেয়াল রাখবেন। তাহলে উচ্চারণটা কি? এখানে মূর্ধন্যর উচ্চারণটা কি? টা, ঠা, ডা, ঢা, ড়া। টা, ঠা, ডা, ঢা, ড়া। তারপর তা, থা, দা, ধা, এগুলো খুব ইজি। তা, থা, দা, ধা, না। এটা বাংলার মতোই, শুধু শেষে আটা অ না হয়ে আ হবে। তা, থা, দা, ধা, না। তারপর পা, ফা, বা, ভা, মা। এখানে আমরা যেই ভুলটা করি, প থেকে ম অবধি একটা অক্ষরের উচ্চারণ আমরা ভুল করি, সেটা হচ্ছে ফ। ঠিক আছে? আমরা এই 5টাকে বলা হয় উষ্ঠবর্ণ। ঠিক আছে? উষ্ঠবর্ণ মানে আমাদের উষ্ঠ আর অধর দুটো টাচ করবে। তো আমরা প উচ্চারণটা ঠিকঠাক করছি, দুটো ঠোঁট প্রথম বন্ধ হচ্ছে, তারপর খুলে যাচ্ছে। কিন্তু ফ উচ্চারণের সময় গিয়ে সমস্যাটা করি, ভেজালটা করি। কি করি? দাঁত ব্যবহার করি। দাঁত, উপরের পাটির দাঁত আর নিচের ঠোঁট ব্যবহার করে বলি ফ। এটা করা যাবে না। প যেভাবে উচ্চারণ করছি, ফ ঠিক একইভাবে উচ্চারণ করতে হবে। আপনার দাঁতের ফাঁক দিয়ে বাতাস যেন না বের হয়,
দাঁত যেন ব্যবহার না করেন, এটা খেয়াল রাখবেন। প যেভাবে মানে ঠোঁট প্রথম বন্ধ হবে তারপর খুলবে, দাঁতের ব্যবহার করা যাবে না। প ফ, নট ফ, ফ, প ফ, তারপর ব, ভ ম, প ফ ব ভ ম। মানে সবটা আবার বলছি, মানে প্রথম 25টা আবার বলছি। ক খ গ ঘ ঙ, চ ছ জ ঝ ঞ, ট ঠ ড ঢ ণ, ত থ দ ধ ন, প ফ ব ভ ম। পঞ্চম যেই বর্ণগুলো, এগুলো নিয়ে আপনারা মানে হতাশ হবেন না বা ভাববেন না যে আমি পারছি না, ওরকম ভাববেন না। হ্যাঁ, কেউ যদি না পারেন, এটা ভালো করে প্র্যাকটিস করলে, 2-1 দিন প্র্যাকটিস করলে চলে আসবে। এটা প্র্যাকটিস করার একটা সিস্টেম আছে। আপনি একটা নেবেন, মানে এভাবে উচ্চারণ করবেন, যেমন ট বর্গের যেই উচ্চারণটা মানে মূর্ধন্যর যে উচ্চারণটা, এটা যদি আমি আয়ত্ত করতে চাই, এভাবে চাইলে প্র্যাকটিস করতে পারেন। টা ড়া, ঠ ড়া, ডা ড়া, ঠ ড়া, একই স্থানে তো তো টা উচ্চারণ করে অব্যবহিত পরে যদি ঋণাওটা উচ্চারণ করেন, তাহলে আপনার জন্য এটা সুবিধা হবে, প্র্যাকটিস করাটা সুবিধা হবে। আমি যখন শিখেছি, আমার যেই স্যার, তিনি হচ্ছে আমাকে এভাবে প্র্যাকটিস করতে বলেছেন, তো আমি এভাবেই চর্চা করেছিলাম। তো আপনারাও চাইলে এভাবে চর্চা করতে পারেন, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। উচ্চারণটা কি বললাম, মানে 5টা তো একটা বর্গে, তো বাকি 4টার পরে এক একটার পরে ওই পঞ্চম অক্ষরটা উচ্চারণ করবেন। টার্না, ঠার্না, ডার্না, ঢার্না, চা ঞা, ছা ঞা, যা ঞা, ঝা ঞা, তারপর কা ঙা, খা ঙা, গা ঙা, ঘা ঙা, এভাবে। আচ্ছা, আমি একটু আমার সাথে আপনারা বলবেন, আমি যাকে বলবো সে একটু আনমিউট করবেন। তপন চক্রবর্তী মহোদয়, আপনি একটু আনমিউট করুন। তপন চক্রবর্তী মহোদয়, আচ্ছা, উনি আনমিউট করছেন না। অনন্ত সূত্রধর মহোদয়, আপনি কাইন্ডলি একটু আনমিউট করুন। হ্যাঁ, আপনি একটু ক বর্গের অক্ষরগুলো বলুন। আচ্ছা, আপনি আমার সাথে বলুন, বলুন কা। আমার কথা শুনতে পাচ্ছেন? অন্যরা কি শুনতে পাচ্ছেন? উনি তো কিছু বলছেন না। আচ্ছা, তাহলে রিপন দাস মহোদয়, আপনি একটু আনমিউট করুন। আপনি একটু আমার সাথে বলুন, বলুন কা, কা, খা, খা, গা, গা, ঘা, ঘা, ঙা। ঞ। এই তো, খুব সুন্দর হয়েছে। এবার নিজে একবার বলুন। কা, খা, গা, খা, ঞ। না, ঙা, ঙা। 5 নম্বরটা কি বলুন? ঙ। না, উ আনবেন না। কা ঙা, ঙা, কা ঙা। কা, ঙ। উ বলছেন কা, কেন? ঙ। না, উ বলবেন না, আপনি তো ঠোঁটের ব্যবহার করছেন। আপনি বলার সময় আপনি ভাবুন আপনি ক উচ্চারণ করবেন, ওইভাবে আপনার জিহ্বার পজিশনটা নিন, কিন্তু উচ্চারণ করুন ঙা। ক মুখ দিয়ে না বের করে বলুন ঙা, বলুন। ঞ। আচ্ছা, কা, ঞ। আপনি তখন তো ঠিক বললেন যখন আমার সাথে বললেন। যাই হোক, এটা ভালো করে প্র্যাকটিস করবেন, একদিনে আসবে না। ঠিক আছে।
আর প্র্যাকটিস দরকার হবে দিদি মনে হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বেশি করে প্র্যাকটিস করতে হবে। এই 1-2বার বললে হবে না, অনেকবার প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, তারপর প্রণব মহোদয়, আপনি একটু আমার সাথে চ বর্গের অক্ষরগুলো বলুন। হ্যাঁ বলুন। চা, হ্যাঁ দিদি। ছা, 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 যা, যা, ঝা, ঝা, ঞা। ঞা, হ্যাঁ, এবার নিজে একবার বলুন। চা, ছা, যা, ঝা, ঞা। হুম হুম, ঠিক আছে, সুন্দর হয়েছে। ঠিক আছে, তারপর রাজীব মহোদয়, রাজীব ভট্টাচার্য মহোদয়, আপনি একটু আমার সাথে ট বর্গের অক্ষরগুলো বলুন। হ্যাঁ বলুন। ঠ, হা, ড, ধ। মূর্তিঙ্গানাটা বলতে একটু সমস্যা হচ্ছে আমার, একটু করে যদি ক্লিয়ার করে দিতেন ভালো আপনি একটু আমার সাথে বলুন। আপনার টতে একটু সমস্যা আছে, বলুন টা। ট নয়, টা। হতো। হ্যাঁ, ঠা। হ্যাঁ, তারপর কন্টিনিউ করুন। ড, হা, এরপর রা, রা। অরা, না না না, ট। অরা। ট বলার জন্য জিহ্বাটা যেখানে নিয়েছেন সেখানে নিন। এরপরে বলুন রা, রা, রা। অরা, অরা, না না, অরা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনেকটাই এসেছে, আরো প্র্যাকটিস করতে হবে। ওনা। না না, উ আনছেন কেন? আপনি নই বলবেন। আমরা বাংলায় যেমন ন বলি সেটাই বলবেন, কিন্তু জিহ্বাটা আপনার ওই ট এর জায়গায় নিয়ে। হ্যাঁ 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 হ্যাঁ, অনেকটাই হচ্ছে, আরো প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, তারপর ত ত বর্গেরগুলো আমার সাথে বলবেন হচ্ছে নারায়ণ মহোদয়, নারায়ণ চক্রবর্তী মহোদয়, আপনি একটু আনমিউট করুন। আপনি। নমস্কার। হ্যাঁ নমস্কার, আপনি হচ্ছে আমার সাথে ত বর্গেরগুলো বলুন। আচ্ছা, একটু ওয়েট করুন, আমি স্ক্রিনটা আরেকবার শেয়ার করি। হ্যাঁ, নারায়ণ মহোদয়, আপনি কাইন্ডলি আনমিউট করুন। হ্যাঁ নমস্কার। হ্যাঁ নমস্কার, আপনি হচ্ছে ত বর্গেরগুলো আমার সাথে বলুন। বলুন তা, তা, থা, থা, দা, দা, ধা, ধা, না। না। এবার নিজে বলুন। তা,
দা ধা না। বাহ, খুব সুন্দর হয়েছে। ঠিক আছে, কৃষ্ণধন মহোদয়, আপনি প বর্গেরগুলো বলুন। দিদি নমস্কার। নমস্কার। প ফ প ফ ম। হ্যাঁ, সুন্দর হয়েছে, কিন্তু এই অটাতে একটু সমস্যা আছে। প নয়, প, ফ, ব, ভা, ম। আচ্ছা আচ্ছা, প ফ ব ভ ম। এবার ঠিক আছে, মোটামুটি ঠিক আছে, ধন্যবাদ। ঠিক আছে, তাহলে আমাদের 5টা বর্গ হয়ে গেল, 25টা অক্ষর হলো। এবার আমরা এখানে হচ্ছে আপনার উচ্চারণ স্থানগুলো লেখা আছে, এটা আপনারা দেখে নেবেন, আমি নোটটা দিয়ে দিব। এরপরে যেগুলো আছে দেখুন, অন্তস্থ বর্ণ ইয়া, রা, লা, ওয়া। এই যে ইয়োটা দেখছেন অন্তস্থ জয়ের মতো দেখতে, বাংলায় কিন্তু এটাকে অন্তস্থজ বললেও সংস্কৃতে এটাকে অন্তস্থজ বলা যাবে না, সংস্কৃতে এটাকে ইও বলতে হবে। সংস্কৃতে জ একটাই, যেটা হচ্ছে বর্গীয় জ। বাংলায় আমরা কেন অন্তস্থ বর্গীয় বলে দুটো জকে আলাদা করি? কারণ বাংলায় জ দুটো আছে, কিন্তু সংস্কৃতে তো একটাই জ, তাই ওই চ বর্গের যে জটা আছে সেটাকে আমার আলাদা করে বর্গীয় জ বলতে হচ্ছে না। যা বললেই আমি বুঝবো বর্গীয় জ, কারণ সংস্কৃতে আর কোনো জ নেই। এটা কি, এটাকে কেউ জ বলবেন না, এটা হচ্ছে ইয়া, ইয়া। তো এখন থেকে যখনই এটা পাবো, যেমন কেউ আর যদা যদাহি ধর্মস্য এরকম বলবো না, ইয়াদা ইয়াদাহি বলবেন। তারপর যে যথা মাম বলবেন না, কি বলবেন? ইয়ে যথা মাম। যেখানেই সংস্কৃত শ্লোক, গীতা হোক, চণ্ডী হোক, বেদ হোক, উপনিষদ হোক, কিংবা পুজোর মন্ত্র হোক, যা খুশি হোক, যেখানেই ইও পাবো, এটাকে আমরা কখনোই আর জ বলবো না, এটাকে আমরা ইও বলবো। হ্যাঁ, আমি পিডিএফটা দিয়ে দিব ক্লাস শেষে, যা মানে ম্যাটেরিয়ালস সবই আমি আপনাদেরকে দিয়ে দিব। আচ্ছা, গেল ইও। তারপর হচ্ছে র। র তো বাংলার মতোই, শুধু শেষের অ এর পার্থক্য, র হবে না, র হবে। ল, ল এর ক্ষেত্রেও সেম, ল হবে না, ল হবে। তারপরে যেটা আছে এটা নিয়ে একটু ঝামেলা হতে পারে। একটু আগে আমরা একটা ব দেখলাম, এখানে আবার ব দেখছি, তো এটা নিয়ে কনফিউশন হতে পারে যে কি উচ্চারণ করব। এটা আমাদের ব নয়, যেটা আমরা এখন ব এর মতো দেখতে পাচ্ছি, এটা ব নয়, এটা হচ্ছে ও। আমাদের উপরের পাটির দাঁত নিচে ঠোঁটে টাচ করবে, এটা উচ্চারণের সময় ভালো করে শুনবেন, উপরের পাটির দাঁত নিচে ঠোঁটে টাচ করবে, উচ্চারণটা কি হবে? ও, ও, ব নয়। আমাদের বেশিরভাগ শ্লোকে, বেশিরভাগ মন্ত্রে কিন্তু ব নয়, মানে বর্গীয় ব নয়, অন্তস্থ বই আছে। তো বেশিরভাগ ক্ষেত্রে আমাদের এই অক্ষরটার প্রয়োজন হয়, তো এই অক্ষরটার আয়ত্ত করা আমাদের মানে করতেই হবে, না করা ছাড়া উপায় নেই। সংস্কৃত শ্লোক শিখতে গেলে, সংস্কৃত মন্ত্রের উচ্চারণ শিখতে গেলে এর উচ্চারণ না শিখে কোনো গতি নেই। তো এটা কি, উচ্চারণটা কি? ও, ব নয়, ও। তাহলে চারটার উচ্চারণ কি হলো? ইয়া, রা, লা, ও। ইয়া, রা, লা, ও। ব বলবেন না, আর ওটাকে জ বলবেন না, এটা একটু খেয়াল রাখবেন। তারপরে যেই চারটা আছে, লাস্টেরটা তো সহজ, হ্যাঁ, এটা বাংলার মতোই, কিন্তু আগের তিনটা নিয়ে একটু ঝামেলা হতে পারে। বাংলায় তো আমরা কোনো পাত্তা দিই না, তিনটা শকই একই রকম। ষাঁড় যেমন বলছি, শশাও ঠিক তেমনই বলছি, আবার সত্যও ঠিক একই রকম উচ্চারণ করছি, কিন্তু বাংলায় তা করলেও সংস্কৃতে তা করার কোনো উপায় নেই। সংস্কৃতের ক্ষেত্রে মানে বাংলায় আমরা যেভাবে উচ্চারণটা করি তিনটা স্বয়ের, সংস্কৃতে এটা মূলত তালব্য স্বয়ের উচ্চারণ, সা, সা। বাংলায় বলি না সত্য, সার, এই শটা হচ্ছে তালব্য স্বয়ের উচ্চারণ। তারপর মাঝে যেটা আছে মূর্ধন্য ষ, এটার উচ্চারণ হবে
ট যেখানে উচ্চারণ করছি মূর্ধায়, ঠিক সেই জায়গায় জিহ্বা যাবে, গিয়ে উচ্চারণটা করতে হবে সা সা, ট এর মতো, টা সা টা সা। এটা যদি নাও পারেন, তাহলে বাংলা স্বরের মতোই উচ্চারণ করবেন, কিন্তু কেউ দন্তস্বর মতো আবার উচ্চারণ করতে যাবেন না। বাংলা স্বরের মতো উচ্চারণ করলেও মানা যায়, কিন্তু অনেকে আবার দন্তস্বর মতো উচ্চারণ করতে চায়, এটা করবেন না। কিন্তু চেষ্টা করবেন নিয়ে আসতে, না এলে তারপরে গিয়ে অন্য কথা। ভুল উচ্চারণ করাকে আমরা ইন্সপায়ার্ড করব না। আপনারা প্লিজ চেষ্টা করবেন টা যেখানে উচ্চারণ করছেন ঠিক সেই জায়গায় জিহ্বা নিয়ে মূর্ধন্যটা উচ্চারণ করতে, টা সা টা সা। ওই মূর্ধন্য যেভাবে প্র্যাকটিস করতে বললাম, টানা ঠানা, ঠিক সেইভাবেই টা সা ঠা সা এভাবে প্র্যাকটিস করবেন, তাহলে আশা করি চলে আসবে। তারপর যেটা আছে সেটাকে অনেকে ছয়ের সাথে মানে তুলনা করে। অনেকেই পড়ায় দেখেছি যে এটার উচ্চারণ হবে ছয়ের মতো, কিন্তু ছয়ের মতো উচ্চারণ করার কোনো মানে ব্যবস্থাই নেই। কেন? কারণ ওই দন্তস্ব নামেই আছে, দন্ত বর্ণ। আর ছ কি বর্ণ দেখুন, তালব্য বর্ণ, চ ছ, এটা হচ্ছে চ বর্গের বর্ণ। আর দন্তস্বটা হচ্ছে ত বর্গের বর্ণগুলোর সাথে ওর উচ্চারণটা চাইলে মিলানো যায়, কিন্তু ছয়ের সাথে মিলানোর কোনো অপশনই নেই, কারণ ছয়ের উচ্চারণ স্থান দন্তস্বরের উচ্চারণ স্থান একদম আলাদা। তাহলে দন্তস্বটা কীরকম করে উচ্চারণ করতে হবে? ত যেভাবে উচ্চারণ করেন, জিহ্বা উপরের পাতি দাঁতে টাচ করে উচ্চারণটা করতে হবে, সা সা। দেখুন ছ আর স কতটা পার্থক্য, তাহলে ছয়ের সাথে স গুলিয়ে ফেললে হবে না। আর যদি মিলাতেই হয় আপনারা চাইলে অ্যাসের সাথে মিলাতে পারেন, সান সিট, এগুলো বলতে অ্যাসের উচ্চারণ যেভাবে করি আমরা, মানে ইংরেজি অ্যাসের উচ্চারণটা মূলত আমরা যেভাবে করি, চাইলে আমরা এর সাথে তুলনা করে সা এর উচ্চারণটা করতে পারি। তাহলে তিনটা স্বরের উচ্চারণ কি দাঁড়ালো? সা সা সা, সা সা সা, আর লাস্ট অক্ষরটা হচ্ছে হ। তাহলে এই আটটা মোট কী কী? ইয়া রা লা ওয়া, সা 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 হা। এই হলো আমাদের স্পর্শ বর্ণের বাইরে গিয়ে আরও 8টা অক্ষর। আরও দুটো আছে, এটাই আমি যাচ্ছি, আরও দুটো নয়, আরও কয়েকটা আছে, যাচ্ছি। এর আগে আমি এই 8টা একটু আপনাদের থেকে শুনব। রিপন দাস মহোদয়, আপনি আমাকে একটু অন্তস্থ বর্ণগুলো শোনান। ইয়া রা লা ওয়া। না, ব নয়, ও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। তারপর ধন্যবাদ, সুন্দর হয়েছে, ঠিক আছে। হিমেল মহোদয়, আপনি আমাকে একটু উষ্ম বর্ণগুলো শোনান। শ শ চ হ। না, দন্তস্বর উচ্চারণটা হলো না, সা সা। দন্তস্বর উচ্চারণটা করুন, সা। হ্যাঁ হ্যাঁ, এবার ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এই 8টা নিয়ে কারোর কোনো জিজ্ঞাসা থাকলে বলুন। এই 8টা বর্ণের উচ্চারণ নিয়ে কারোর কোনো জিজ্ঞাসা থাকলে বলুন, নয়তো আমরা সামনে এগোবো। দিদি বয়ের উচ্চারণটা ওয়া হবে, ওয়া। হ্যাঁ, ও। উপরের পাটির দাঁত নিচে জিহ্বা নয়, নিচের ঠোঁটে টাচ করবে, ও। ওয়া। ইয়া রা লা ইয়া। না, ইউ নয়, ও। বলুন, আপনি একবার বলুন লাস্টেরটা। রা রা। না না না,
লাস্ট অক্ষরটা যেটা এটা এটা কি ডাব্লিউর মতো উচ্চারণ অনেকটা, বাংলায় ইংরেজি যেমন ডাব্লিউ আছে না, ওয়াচ বলি না আমরা, তো এটা হচ্ছে হ্যাঁ হ্যাঁ ওয়া। ওয়া ওয়া হ্যাঁ 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 ওয়া ইয়া র ল ইয়া। না, আপনি তো ইও বলছেন, ইও নয়, আপনি কি ইয়াচ বলেন? ওয়াচকে কি ইয়াচ বলেন? নিশ্চয়ই না, বলতে হবে, ওয়াচ ওয়াচ। ওয়াচ হ্যাঁ, ওয়া ওটা হচ্ছে ওয়া, কিন্তু এটা হবে মানে আয়ের জায়গায় আসবে ওয়া। না, এখন আবার আপনি বলছেন, ওয়া নয়, মানে আয়ের জায়গায় আপনি বলবেন, প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি যে ইয়েটা দিব না, অডিওটা দিব, সেটা শুনে শুনে প্র্যাকটিস করবেন, আশা করি চলে আসবে, তেমন কঠিন কিছু না। ঠিক আছে, আচ্ছা, আর কারোর কোনো জিজ্ঞাসা আছে? নয়তো আমরা সামনে যাই। দিদি, এই যে উষ্ম বর্ণের 3টা স্বরের উচ্চারণ আরেকটু যদি বলতেন। হ্যাঁ, শা শা সা, শা শা সা। আপনি একবার বলুন। স স স সরি স স স সা বলুন। স্থান বলুন, সান। সান সিট, স না সিট সিট, সা সিট স হ্যাঁ, এই সটা আপনি বলছেন সুও নয়, স। হ্যাঁ হ্যাঁ, এটাই। ওকে, তাহলে আমরা সামনে যাই। তারপর আসে আমাদের অনুস্বার বিসর্গের উচ্চারণ। অনুস্বারের উচ্চারণ আমরা সাধারণত ময়ের মতো করি, মানে যখন চিন্তা ভাবনার সময় থাকে না, তখন আমরা গণহারে ময়ের মতো চাইলে করতে পারি। যেমন পূজার সময় কিন্তু পরের বর্ণ কি আছে, আগের বর্ণ কি আছে, অত কিছু ভাবার সময় থাকে না, কারণ খুব দ্রুত পুজোটা করতে হয়। তো আমরা সেই ক্ষেত্রে মানে খুব দক্ষ যদি না হয়, প্র্যাকটিস করতে করতে অনেক দক্ষ হয়ে গেছে এমন কেউ যদি না হয়, তাহলে কিন্তু ওই উচ্চারণ বিধি সবটা মেনটেন করে উচ্চারণ করাটা একটু কঠিন হয়ে যায়। তো অনুস্বারের উচ্চারণটা সেই ক্ষেত্রে আপনি সব জায়গায় ময় হসন্ত করতে পারেন। কিন্তু যারা একটু মানে আগ্রহী আছেন যে না, আমি প্র্যাকটিস করে আনবো, ওই উচ্চারণটা আনবো যেটা উচ্চারণ বিধিতে আছে, সেটাও আমি বলে দিচ্ছি, আপনারা চাইলে হচ্ছে সেটা মানে অনুশীলন করতে পারেন। এটা কি, অনুস্বারের পরে যেই অক্ষরটা আছে সেটার উপর নির্ভর করে অনুস্বারের উচ্চারণটা কি হবে। তো অনুস্বারের পরে যদি আপনার ক থেকে ম, আমরা একটু আগে পড়লাম না, এই যে ক থেকে ম অবধি 5টা বর্গের অক্ষর পড়লাম, তো এই 25টা অক্ষরের মধ্যে যে কোনো একটা যদি অনুস্বারের পরে থাকে, সেই ক্ষেত্রে আমাদের অনুস্বারের উচ্চারণটা হবে এই অক্ষরটা, মানে যেই অক্ষরটা আছে সেটা যেই বর্গের, ওই বর্গের অনুনাসিক ধ্বনির মতো। অনুনাসিক ধ্বনি কোনটা? এই যে প্রতিটা বর্গের যে 5 নম্বর অক্ষরগুলো, এই 5 নম্বর অক্ষরগুলো হচ্ছে আমাদের অনুনাসিক ধ্বনি। এই অনুনাসিক ধ্বনির মতো উচ্চারণ হবে আমাদের অনুস্বারের। কখন? যখন অনুস্বারের পরে এই 25টার যে কোনো একটা থাকবে। যদি আমি ঠিক মানে একটু বুঝিয়ে বলতে যাই, অনুস্বারের পরে যদি এমন কোনো শব্দ থাকে, আপনারা চাইলে, এটা কিন্তু আমার নোটে নেই, আপনারা চাইলে নোট করে নিতে পারেন। অনুস্বারের পরে যদি এমন কোনো শব্দ থাকে যার প্রথম অক্ষর হচ্ছে ক থেকে ঙ এর মধ্যে, মানে ক খ গ ঘ ঙ, এই 5টার যে কোনো একটা, সেই ক্ষেত্রে অনুস্বারের জায়গায় ঙ হসন্ত উচ্চারণ করতে হবে। হসন্ত মানে ওই অটা আসবে না,
ক এর শেষে যে অটা বলছি, কয় হসন্ত মানে ওই অটা নেই। তো ঙ এর শেষে যে অটা বলছি ওই হসন্তটা আছে মানে ওই অটা নেই। এটা আমরা যখন উচ্চারণ করব, প্র্যাকটিক্যালি দেখাবো, তখন আশা করি বুঝতে পারবেন। আচ্ছা, তারপর অনুসারের পরে যদি চা ছা যা ঝা ইয়া এই পাঁচটার যে কোনো একটা থাকে, মানে ঠিক পরের অক্ষরটাই যদি এই চ ছ জ ঝ ইয় এই পাঁচটার যে কোনো একটা হয়, সেই ক্ষেত্রে আমার অনুসারের জায়গায় ঞ হসন্ত উচ্চারণ করতে হবে। তারপর অনুসারের পরে যদি ট ঠ ডা ঢা ণা এই পাঁচটার যে কোনো একটা থাকে, সেই ক্ষেত্রে অনুসারের জায়গায় হচ্ছে ণা হসন্ত উচ্চারণ করতে হবে। মানে বুঝতে পারছেন তো বিষয়টা? অনুসারের পরে যেই বর্গের অক্ষর থাকবে সেই বর্গের হচ্ছে অনুনাসিক ধ্বনিটা আমাদের উচ্চারণ করতে হবে অনুসারের জায়গায়, কিন্তু পুরোপুরি নয়, অর্ধেক হসন্ত যুক্ত করে, মানে শেষের অটা থাকবে না। আচ্ছা, 1 মিনিট, মাইকিংটা জেনে নেক, তারপর আমি বলছি। আচ্ছা, যেটা বলছিলাম যে বিষয়টা হচ্ছে কি, অনুসারের পরে যেই অক্ষরটা আছে সেই অক্ষরটা যেই বর্গের, এই পাঁচটা বর্গের মধ্যে যেই বর্গের, সেই বর্গের যেই 5 নম্বর অক্ষরটা, এটা হচ্ছে আমার অনুসারের জায়গায় উচ্চারণ করতে হবে, তবে অর্ধেক, শেষের অটা বাদ দিয়ে। এই হলো আমার অনুসারের ক থেকে ম অবধি যদি পরে থাকে সেই ক্ষেত্রে উচ্চারণের নিয়ম। তো এই 25টার বাইরেও তো থাকতে পারে, এই 25টাই থাকবে এরম তো কোনো কথা নেই। বাকি যে 10টা অক্ষর আছে এগুলোও তো থাকতে পারে, তো ওগুলো মানে থাকলে কি হবে, তাহলে দেখে নিই চলুন কি হবে। দেখুন আরও কি কি থাকতে পারে, ইও থাকতে পারে, ল থাকতে পারে, ও থাকতে পারে। এই তিনটা যদি থাকে তাহলে এরা নিজেরাই অনুসারের জায়গায় উচ্চারণ হয়। মানে অনুসারের পরে যদি এই ইয়া লা ওয়া, এই ও নয় ও, এই তিনটার যে কোনো একটা থাকে, সেই ক্ষেত্রে অনুসারের জায়গায় এরা নিজেরাই উচ্চারণ হয়, তবে অর্ধেক, অর্ধেক মানে হসন্তযুক্ত হয়ে। কীরকম, যেমন আমরা যদি এই যে এটা দেখি, 1 মিনিট, এই যে এটা দেখি লাস্টে যেটা, এই যে অনুসার, অনুসারের পরে আছে ল, তার অনুসারের জায়গায় নিয়ম অনুযায়ী ল নিজেই উচ্চারণ হবে, তবে অর্ধেক, লয় হসন্ত আর উপরে চন্দ্রবিন্দু যুক্ত হবে। তাহলে উচ্চারণটা কীরকম হবে, অখিলাল, অখিলাল লোকম। এখানে কিন্তু অখিল ল বলা যাবে না, কারণ হসন্ত আছে, হসন্ত আছে মানে লয়ের অর্ধ উচ্চারণ হবে, শেষের অটা থাকবে না, অখিলাল লোকম। তারপর যদি এই যে এটাও দেখুন সেম, অনুসারের পর ল আছে, তাই অনুসারের জায়গায় হচ্ছে আমার লয় হসন্ত চন্দ্রবিন্দু উচ্চারণ করতে হচ্ছে। উচ্চারণটা কি হচ্ছে, প্যারাল লোকে, প্যারাল লোকে। তারপর হ্যাঁ, কেউ কিছু বলবেন? আনমিউট করেছেন বোধহয় কেউ। আচ্ছা, এরপর অনুসারের পর যদি ও থাকে, কেউ যদি কিছু না বলেন কাজে আনমিউট করবেন না, আপনার আশপাশে নয়েজ হচ্ছে যিনি আনমিউট করেছেন। আচ্ছা, যেটা বলছিলাম, অনুসারের পরে যদি ও থাকে সেই ক্ষেত্রে অনুসারের জায়গায় ও হসন্ত চন্দ্রবিন্দু উচ্চারণ করতে হয়। এখন ও এর অটা বাদ চলে যাবে যেহেতু হসন্ত আছে, তাহলে উচ্চারণ শুধু অ যদি বাদ যায় শুধু উটা থাকবে, মানে উ নয়, এক্স্যাক্টলি উ নয়, মানে উ এর মতো শোনাচ্ছে, তো তাই আমি উ বলছি আপনার সুবিধার্থে, উচ্চারণের সুবিধার্থে। অনেকে তো ওকে উ আর অন্তস্তীয় দিয়ে লেখে, তো সেই সুবিধার জন্য আমি উ বলছি যেন আপনারা উচ্চারণ করতে পারেন ঠিকঠাক। কিন্তু মূলত কিন্তু ও হসন্ত চন্দ্রবিন্দু উচ্চারণ হচ্ছে অনুসারের জায়গায়। তাহলে উচ্চারণটা কি হবে, নাশৌ, নাশৌ বিধেহি, নাশৌ বিধেহি, মানে ও এর অটা বাদ দিয়ে ওটা উচ্চারণ হচ্ছে শুধু, নাশৌ বিধেহি। তারপর 1 মিনিট, হ্যাঁ,
এই যে আরও কোথায় আছে ও, এই যে এখানেও আছে দেখুন, অনুসারের পর ও, তাহলে অনুসারের জায়গায় ও হসন্ত চন্দ্রবিন্দু কি হচ্ছে, তাও বৈশ্যাহ, তাও বৈশ্যাহ এরকম। তারপর যদি ইও থাকে, ইও নিজেই উচ্চারণ হবে, তবে হসন্ত যুক্ত হয়ে প্লাস চন্দ্রবিন্দু যুক্ত হয়ে। তো ইও অটা যদি চলে যায় অনেকটা ই এর মতো উচ্চারণ হয় অনুসারের জায়গায়। অ বাদ গেলে ই থাকলো না, মানে ই নয় ই এর মতো থাকলো, তো তাহলে অনুসারের জায়গায় আমি ইটা উচ্চারণ করব, ইয়াদ্রুপাই ইয়াথা। আমি কিন্তু যদ্রুপই যথা বলছি না, কি বলছি, ইয়াদ্রুপাই ইয়াথা। তারপর আরও কোথায় আছে, এই যে এখানে অনুসারের পর ইয় আছে, তাই আমরা কি বলবো, ত্বচাই যোগেশ্বরী, ত্বচাই যোগেশ্বরী। এখন জাস্ট অনুসারে উচ্চারণটা বুঝুন, বাকিগুলো কেন কি হচ্ছে জানার দরকার নেই, এটা আমি পরে বলবো, আস্তে ধীরে বলবো। আপাতত অনুসারের উচ্চারণটা বুঝুন। তাহলে এরপর এটা কি বলেছিলাম, নাশৌ বিধেহি, হ্যাঁ এটাও বলেছিলাম। তো এই হলো আমার ইয় ল ও যদি পরে থাকে তাহলে অনুসারের উচ্চারণ। তাহলে আমার ক থেকে ম গেল, ইয় ল ও গেল, তা আরও তো কিছু আছে না, তালব্য স, মূর্ধন্য স, দন্ত স, হ, তারপর ড, ঢ, এগুলো তো আছে। তো এগুলো থাকলে কি করব, এগুলো থাকলে অনুসারে নিজের উচ্চারণ হবে। অনুসারে নিজের উচ্চারণ হচ্ছে বাংলার মতো। বাংলায় আমরা অনুসার উচ্চারণটা কেমন করি, ওই উয়োর মতো করি, যেমন অহংকার, এইখানে অনুসারে উচ্চারণটা কি হচ্ছে, ঙ এর মতো, অহং এরকম। তারপর বাংলা, এখানে ঙ এর মতো উচ্চারণ হচ্ছে, এটা হচ্ছে অনুসারের নিজস্ব ধ্বনি। তো আমরা যদি মানে এই 25 প্লাস 3টা মানে কয়টা হলো, 28টা, এই 28টার বাইরে অন্য কোনো বর্ণ থাকে অনুসারের পরে, সেই ক্ষেত্রে অনুসারের উচ্চারণটা তার নিজের যেই অনুনাসিক্য ধ্বনি মানে ঙ এর মতো করতে হবে। মানে বাংলায় যেভাবে আমরা অনুসারে উচ্চারণ করি ঠিক সেভাবেই করতে হবে। এই হলো অনুসারের উচ্চারণ বিধি। আর আচ্ছা, অনুসারের উচ্চারণটা নিয়ে কারোর কোনো জিজ্ঞাসা থাকলে বলুন। অনুসার নিয়ে কারোর কোনো কনফিউশন থাকলে বলতে পারেন। আচ্ছা, কেউ কিছু বলছেন না। তো এই হলো আমার অনুসারের উচ্চারণ। তারপর আসে বিসর্গ। বিসর্গ হচ্ছে হ এর মতো সাধারণত, কিন্তু সাধারণত বলতে আপনার বিসর্গর পরে যদি আমার মানে কোনো স্বরবর্ণ থাকে, বা বিসর্গর পরে যদি দাড়ি থাকে বা কমা থাকে বা কিছুই না থাকে, শুধু ওই মানে বিসর্গটাই ওই শব্দ বা ওই বাক্যের শেষ অক্ষর হয়, সেই ক্ষেত্রে বিসর্গের উচ্চারণ হয় হয়ের মতো। যেমন এখানে আছে কি উদাহরণে, এই যে এটা প্রথমটা বিসর্গর পর দেখুন কিছুই নেই, তো এটার উচ্চারণ হচ্ছে হয়ের মতো, কাহ। পরেরগুলোর ক্ষেত্রেও তাই, বিসর্গর পরে কিছু নেই, তবে এখানে আরেকটা জিনিস বোঝার আছে। সেটা কি, দেখুন বিসর্গর পর কিছু না থাকলেও বিসর্গটা যার সাথে যুক্ত হয়েছে তার সাথে যদি কোনো কার যুক্ত থাকে, আকার, ইকার, দীর্ঘ ইকার, দীর্ঘ উকার, কোনো কার যদি যুক্ত থাকে সেই ক্ষেত্রে হয়ের সাথেও ওই কারটা যুক্ত করতে হবে। যেমন দেখুন ক বিসর্গ, ক এর সাথে আকার আছে, তো বিসর্গর জায়গায় তো হ আসছে, এবার ক এর সাথে আকার থাকায় হয়ের সাথেও আকারটা যোগ করতে হচ্ছে, কি হচ্ছে কাহা। তারপর এই পরেরটার ক্ষেত্রেও সেম, ক এর সাথে ইকার থাকায় হয়ের সাথেও ইকারটা যোগ করতে হচ্ছে, কিহি, কুহু, কেহে, কোহ, এরকম। ভিন্ন হচ্ছে ওই আর ও। আমরা পড়েছিলাম না এই আর ও যৌগিক বর্ণ, এই ভাঙলে আমরা পাই অ যোগ ই, ও ভাঙলে পাই অ যোগ উ। তো আমাদের এই এর ক্ষেত্রে হচ্ছে আমার যোগ করতে হয় হয়ের সাথে ইকার, আর ও এর ক্ষেত্রে যদি বিসর্গ যার সাথে যুক্ত আছে তার সাথে ঔকার থাকে সেই ক্ষেত্রে হয়ের সাথে যোগ করতে হয় হচ্ছে আমার উ, ঠিক আছে? কারণ ও ভাঙলে আমরা
অ আর উ পাচ্ছি, অ এর তো কোনো কার নেই, উ এর কার আছে, তো উ এর কারটা হচ্ছে হ এর সাথে যোগ করতে হয়। তাহলে ক যোগ ঐকার যোগ বিসর্গ যদি হয় উচ্চারণটা কী হবে? কৈহি। আর যদি আমাদের উকার থাকতো, মানে সরি ঔকার থাকতো, ক ঔকার যোগ বিসর্গ, সেই ক্ষেত্রে উচ্চারণটা হতো কৌহু। কৈহি, কৌহু, এই দুটো একটু ভিন্ন। বাকিগুলো যেই কারটা ওই বিসর্গ যার সাথে যুক্ত আছে তার সাথে যেই কার যুক্ত থাকবে সেটা বিসর্গের সাথেও যুক্ত করতে হবে, মানে হয়ের সাথেও যুক্ত করতে হবে। এই হলো বিসর্গ উচ্চারণের সাধারণ নিয়ম। এখন বিসর্গর পরে যদি কিছু না থাকে, স্বরবর্ণ থাকে বা দাড়ি কমা থাকে, সেই ক্ষেত্রে আমরা জানলাম হ উচ্চারণ করতে হয়। এখন দাড়ি কমা এগুলো তো নাও থাকতে পারে, বা সর্বশেষ অক্ষর বিসর্গ তো নাও হতে পারে। সেই ক্ষেত্রে কি করব? সেই ক্ষেত্রে এই বিসর্গের নিয়মটাই আমাদের আজকে শেষ নিয়ম। এরপর বাকিটা আমরা পরের ক্লাসে পড়ব। আমরা একটু শেষ হয়ে গেছে প্রায়, এটা বলে নিই। 1 মিনিট। হ্যাঁ, এই যে দেখুন বিসর্গর পর দেখুন কি কি থাকতে পারে। বিসর্গর পর মূলত আপনার পাঁচটা নয়, 3, 4, 5, 6, 7 মোট 7টা অক্ষর থাকতে পারে। মানে থাকলে নিয়মটা একটু পরিবর্তন হয়। কি কি? বিসর্গের পর যদি আপনার ক বা খ থাকে, বিসর্গ আছে এমন কোনো শব্দ বা বাক্যের মাঝখানে হলেও যেখানেই হোক, বিসর্গের পরে যদি আপনার ক বা খ থাকে, বিসর্গের জায়গায় আমার ক্ষয় হসন্ত উচ্চারণ করতে হবে। ঠিক আছে? তারপর বিসর্গের পরে যদি প বা ফ থাকে, সেই ক্ষেত্রে বিসর্গের জায়গায় হচ্ছে আমার ফয় হসন্ত উচ্চারণ করতে হবে। আর বিসর্গের পর যদি 3টা শয়ের যে কোনো একটা থাকে, সেই ক্ষেত্রে বিসর্গের জায়গায় যেই শটা আছে পরে ওই শয়ের অর্ধেক উচ্চারণ করতে হবে। উদাহরণ দিলে আপনারা ভালো বুঝতে পারবেন। নিচে দেখুন, নিচে এই যে এখানে প্রথমটাতে দেখুন বিসর্গর পরে কি আছে? বিসর্গর পরে হচ্ছে আমার ক আছে। বিসর্গর পরে ক থাকলে কি বললাম যে ক্ষয় হসন্ত উচ্চারণ করতে হয়। তাহলে আমার উচ্চারণটা কি হবে? বিসর্গের জায়গায় দেখুন ফক্তক কাউয়াচম, বিসর্গর জায়গায় খ চলে এসেছে, হসন্ত চলে এসেছে, মানে অটা উচ্চারণ হবে না, ক্ষয় উচ্চারণটা কি হবে? ভক্তক কাউয়াচম। তারপর পরের অংশে দেখুন বিসর্গর পর খ আছে, তো বিসর্গের জায়গায় ওই যে ক বা খ থাকলে ক্ষয় হসন্ত উচ্চারণ করতে হয়। তাহলে বিসর্গের জায়গায় ক্ষয় হসন্ত চলে আসবে। উচ্চারণটা কি হবে? তীক্ষ্ণাইক খডগহ, তীক্ষ্ণাইক খডগহ, এরকম। তারপর এখানে বিসর্গের পর প আছে, লাস্টের যেটা আছে, তো বিসর্গের পর প থাকলে, প বা ফ থাকলে বিসর্গের জায়গায় হচ্ছে ফয় হসন্ত উচ্চারণ করতে হয়। তাই আমরা উচ্চারণটা কি করব? মামগ্রতফ পাতু, মামগ্রতফ পাতু, বিসর্গের জায়গায় ফয় হসন্ত চলে এসেছে। তার মানে এই খেয়াল রাখতে হবে পরে কি আছে। অনুসারের উচ্চারণ যেমন আমরা গণহারে ময় হসন্ত করতে পারি, বিসর্গের ক্ষেত্রে কিন্তু এটা প্রযোজ্য নয়। আপনি সব জায়গায় হ উচ্চারণ করে দিলেন, তাহলে ছন্দ কেটে একশেষ হয়ে যাবে। আপনি এই ক্ষেত্রে এই নিয়মটা মানতেই হবে যে ক বা খ পরে থাকলে অবশ্যই বিসর্গের জায়গায় ক্ষয় হসন্ত উচ্চারণ করতে হবে, পরে প বা ফ থাকলে অবশ্যই ফয় হসন্ত উচ্চারণ করতে হবে, পরে 3টা শয়ের যে কোনো একটা থাকলে অবশ্যই আপনাকে 3টা শ, মানে যেই শটা আছে ওই শটা অর্ধ উচ্চারণ করতে হবে। এটা কিন্তু আপনার স্কিপ করার কোনো সুযোগ নেই, এটা অবশ্যই মনে রাখবেন। আর এর বাইরে যদি কোনো ব্যঞ্জন বর্ণ থাকে, স্বরবর্ণ থাকলে তো আমরা বলেছি যে পূর্ণ হ উচ্চারণ হবে, কিন্তু যদি ব্যঞ্জন বর্ণ থাকে সেই ক্ষেত্রে আমাদের অর্ধ হ উচ্চারণ করতে হবে। ঠিক আছে? মানে একা খ পা ফ আর 3টে স, এই মোট 7টা অক্ষরের বাইরে যদি কোনো ব্যঞ্জন বর্ণ থাকে, সেই ক্ষেত্রে আমরা বিসর্গের জায়গায় হচ্ছে হয় হসন্ত উচ্চারণ করব। আর তো তেমন কিছু নেই বিসর্গের উচ্চারণ, মানে মোটামুটি সবই বলা হয়ে গেল। তো এই হলো আমার ক থেকে ম, তারপর ইয়ার লব, 3টা স, হ, অনুস্বার, বিসর্গ, এদের উচ্চারণ।
আরেকটা জিনিস ছোট্ট করে বলে দিই, নেক্সট ক্লাসে আমরা যুক্তাক্ষরের উচ্চারণে যাব, আরও কিছু বিষয় আছে সেগুলোতে যাব। আরেকটা জিনিস বলে দিই, সংস্কৃতে কিন্তু আপনার ডয় শূন্যরও ঢয় শূন্যরও নেই, বাট আমরা অনেকে বলি ডয় বিন্দুরও ঢয় বিন্দুরও, এটা নেই, এই দুটো নেই। তো এই দুটো জায়গায় নয়, মানে বাংলায় যে করা গীতা মানে গীতা চণ্ডী ইত্যাদি শাস্ত্রগ্রন্থ আছে, তো ওগুলোতে বাংলা অক্ষরে যেখানে যেখানে ডয় শূন্যরও ঢয় শূন্যরও আছে, সংস্কৃতগুলোকে বাংলা অক্ষরে লিখতে গিয়ে ডয় শূন্যরও ঢয় শূন্যরও লিখে দেওয়া আছে অনেক গীতায়। তো আমরা ওগুলোকে ডয় শূন্যরও ঢয় শূন্যরও উচ্চারণ করবো না। আমি শুধু গীতার কথা বলছি না, সব কিছুর কথাই বলছি, সব কিছু। তো ওই যেখানেই ডয় শূন্যরও ঢয় শূন্যরও পাবো সেগুলোকে ঢ উচ্চারণ করব। আচ্ছা, কেন? কারণ ডয় শূন্যরও ঢয় শূন্যরও সংস্কৃত বর্ণমালাতেই নেই, তাহলে এগুলো উচ্চারণ হবে কি করে? আমরা তো মাঝখানে বাংলা উচ্চারণ ঢুকিয়ে দিতে পারি না, তাই না? তো ওগুলোকে আমাদের ঢ উচ্চারণ করতে হবে, এটা একটু খেয়াল রাখবেন। তো এই মোটামুটি আমার ব্যঞ্জন বর্ণের উচ্চারণ, আরও কিছু আছে, এগুলো আমরা নেক্সট ক্লাসে জানবো। তো এতটুকু নিয়ে কারোর কোনো জিজ্ঞাসা থাকলে আপনারা বলতে পারেন, নয়তো আমরা শান্তি দিয়ে ক্লাস শেষ করব। দিদি, ওই যে কয় ঔকার বিসর্গের ব্যবহারটা আরেকবার বলেন তো। আচ্ছা, ও ভাঙলে আমরা কি পাই? ও ভাঙলে আমরা পাই হচ্ছে আপনার অ আর উ, ঠিক আছে? দাঁড়ান 1 মিনিট। হ্যাঁ, ও ভাঙলে আমরা পাচ্ছি হচ্ছে আপনার অ, এখানে তো লেখা যাচ্ছে না, আমি লেখার চেষ্টা করছি। হ্যাঁ, অ আর উ পাচ্ছি। তো অ এর তো কোনো কার নেই, তাই না? আমরা নিয়মটা কি পড়েছিলাম যে বিসর্গটা যার সাথে যুক্ত আছে তার সাথে যেই কারটা যুক্ত আছে ওই কারটা আমার হয়ের সাথেও যুক্ত হবে। এখন ঔকে ভাঙলে আমরা এই দুটো অক্ষর পাচ্ছি, অ এর আলাদা করে কোনো কার নেই, উ এর কার আছে, তো এই উ এর কারটা হচ্ছে আমার হয়ের সাথে যোগ করতে হবে। তো কৌহু, খৌহু, গৌহু এরকম হবে। ঔ যদি থাকে, ঔকার যদি থাকে, তাহলে বিসর্গ থাকলে বিসর্গর সাথে ঔকারটা যুক্ত না হয়ে উকারটা যুক্ত হবে, কারণ এদেরকে ভাঙলে আমরা হচ্ছে অ আর উ পাচ্ছি, তো উকারটা যোগ করতে হবে, ঔকারটা যোগ করা যাবে না। আর এর ক্ষেত্রেও সেম, ইকারটা যোগ করতে হবে, ঐকার যোগ করা যাবে না, এটা একটু মাথায় রাখতে হবে। বোঝা গেছে? ধন্যবাদ দিদি। হ্যাঁ, আর কারোর কোনো জিজ্ঞাসা থাকলে বলুন। আর কারোর কিছু বলার থাকলে বলুন, নয়তো আমরা ক্লাস শেষ করব। স্বর উচ্চারণটা একটু বলবেন দেখি, হ্যাঁ, এরপরে অনুসর্গ থাকলে কোনটা? বিসর্গর পর 3টে স থাকলে পা সোয়া পরবর্তী যে একটা আছে, না, আমি আপনার কথাটা ঠিক বুঝতে পারছি না। এরপর অনুসর্গ থাকলে যে স মানে, আচ্ছা দাঁড়ান, অনুস্বারের পর 3টে স থাকলে নাকি বিসর্গর পর 3টে স থাকলে? দাদা আমি বুঝতে পারিনি, আপনি যদি একটু বলতেন। রিপন মহোদয়, এই পৃষ্ঠাটা আমি যেটা খুলে রেখেছি এখানের কথা বলছেন? এই যে 3টে স এর উচ্চারণের কথা? দুঃখিত, আমি বের হয়ে গেছিলাম নেটওয়ার্কের কারণে।
রিপন মহোদয়, আপনি আমাকে কি জিজ্ঞাসা করেছিলেন কাইন্ডলি একটু আরেকবার বলবেন। স আর স্বর অনুসর্গের পরে উচ্চারণটা একটু জানতে চাচ্ছিলাম যদি থাকে। অনুস্বারের পর 3টা সব থাকলে কি রকম উচ্চারণ হবে, তাই তো? হ্যাঁ অনুস্বারের পর আপনার, দাঁড়ান আমি আমার স্ক্রিনটা শেয়ার করে বললে আপনি ভালো বুঝতে পারবেন, আমি একটু অপেক্ষা করুন। দেখুন, আমরা যখন অনুস্বারের উচ্চারণ পড়েছিলাম তখন দেখেছিলাম যে অনুস্বারের পর ক থেকে ম অবধি 5টা বর্ণ থাকলে হচ্ছে আমার অনুনাসিক ধ্বনিগুলো উচ্চারণ হয়। তারপর ইয়া লা ভ এগুলো থাকলে হচ্ছে এরা নিজেরাই উচ্চারণ হয়। কিন্তু এর বাইরে যদি কিছু থাকে, এখন এর বাইরের মধ্যেই 3টা স পড়ছে, প্লাস হ ড ঢ এগুলো এর বাইরেই পড়ছে, এই 28টা অক্ষরের বাইরে পড়ছে। তো আমার অনুস্বারের পরে যদি 3টা স প্লাস হ প্লাস এই ড ঢ এগুলো থাকে, প্রত্যেকটার ক্ষেত্রে অনুস্বারের বাংলার মতো উচ্চারণ হয়। বাংলায় আমরা যেমন উচ্চারণ করি, অনুস্বার উচ্চারণটা কিসের মতো হয়? ও এর মতো, মানে ঙ এর মতো, মানে অহং ঙ ঙ এর মতো হচ্ছে না, অহংকার অহংকার। তো অনুস্বারের উচ্চারণটা আমার এই ঙ এর মতো করতে হবে। মানে সহজ কথায় বললে বাংলায় অনুস্বারের উচ্চারণ যেমন করি ঠিক তেমন করতে হবে। এই হলো আমার অনুস্বারের পর 3টে স থাকলে উচ্চারণ বিধি। ঠিক আছে, বুঝতে পেরেছেন মহোদয়? হ্যাঁ বুঝতে পেরেছি, একটু প্র্যাকটিস করলে মনে হয় আরো রেকর্ডটা শুনে শুনে আর ক্লিয়ার হবে। হ্যাঁ হ্যাঁ, আমি তো ক্লাস রেকর্ডিংও দিয়ে দিব, প্লাস হচ্ছে আপনার অডিও রেকর্ডিংও দিয়ে দিব, আপনারা ভালো করে প্র্যাকটিস করবেন। ঠিক আছে, আজকে অনেকটা সময় হয়ে গেছে, আমি তাহলে আজকের ক্লাসটা শেষ করছি। আপনাদের আর কিছু বলার আছে? নয়তো আমরা ক্লাসটা শেষ করব শান্তি দিয়ে। আচ্ছা, তাহলে আমরা শান্তি দিচ্ছি, আপনারাও আমার সাথে সাথে শান্তি দিবেন, অবশ্যই মিউট অবস্থায়। ওম শান্তি 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 হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। সবাইকে নমস্কার, ভালো থাকবেন, শুভরাত্রি। আর যা যা বললাম খুব ভালো করে প্র্যাকটিস করবেন। গীতার শ্লোক খুলে, চণ্ডী খুলে, বা যেই বইটা আপনাদের পাঠ্য হিসেবে দেওয়া হয়েছে সেই মন্ত্রগুলো খুলে অ্যাপ্লাই করার চেষ্টা করবেন। আপনি যখন প্র্যাকটিক্যালি করতে যাবেন তখন বিষয়টা ভালো করে মাথায় ঢুকে যাবে। আচ্ছা, ঠিক আছে, সবাইকে নমস্কার, সবাই ভালো থাকবেন।